চট্টগ্রাম জেলার গোয়েন্দা পুলিশের বা ডিবির চলমান ধারাবাহিক অভিযানে চট্টগ্রাম তথা এই অঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখানো মতো বা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে আমাদের আজকে প্রেস ব্রিফিংয়ে আমরা উপস্থিত হয়েছি। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমাল এর নিরাপত্তা বিধান সহ অপরাধী এবং যত সন্ত্রাসী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ জনাব আলী হোসেন ফকির স্যার, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী স্যারের নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কিন্তু এই অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এই এলাকায় যে সন্ত্রাসীদের তৎপরতা এবং এর ফলশ্রুতিতে গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রকাশ্যে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই। এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এইটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে আছি তাদের পেছনে। লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসেরই গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলার, যেটা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজার নামীয় আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। আসবে এরপরে আসবে। তো ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এইটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিক বা স্বত্বাধিকারী, তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেইখানে আবার ওই যে কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই এবং এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক পরিশ্রম আছে, অনেক তথ্য প্রযুক্তির বিশ্লেষণ আছে। এটা করতে গিয়ে আমরা তখন যে বিষয়গুলো আমরা পাই, যেটা হয়তো আপনারা একটু জানতে চাচ্ছেন, যে এই যে ডেভিড ইমন বা সন্ত্রাসী ইমন, এই যে তাকে যে ধরা হলো, তো এই ধরার পিছনে আসলে অনেক কাহিনী আছে। যে জাস্ট ছোটো করে 1 মিনিট আমি একটু বলি যে তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে। বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপসের মাধ্যমে তারা কথা বলে। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজসাধ্য বা 1 দিনের বিষয় বা 2 দিনের বিষয় না, এটা অনেক দীর্ঘদিনের বিষয়। তো সর্বশেষ আমরা যখন এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার, যে বড় সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমেই সে কিন্তু
ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই এবং এখান থেকেই সে এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটায় ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে এসপি স্যারের সহযোগিতায় আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তার ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমার পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা একটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু ইতিমধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়, তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই নাই। পরে নড়াইলের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরে এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কী যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে আপনারা জানেন যে যশোরে যে ঝমঝমপুর এলাকা ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরও 3জন মানে সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে এই ডেভিড ইমন সহ আরও যে 3জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। তো এই ওখান থেকে ধরার পরে আমরা কিন্তু না চেনা এটা শেষে আমি বলতেছি। এরপরে আমরা ধরার পরে ওখান থেকে আমরা নিয়ে আসি, যদিও একটু আমাদেরও হয়তো বা ব্যাড লাগেই বলা যায় যে ওখান থেকে যখন ধরার পরে এই বিষয়গুলো হয়তো বা যে কোনো কারণেই হোক এটা বাইরে একটু প্রচার হয়ে যায়। তো যেহেতু অনেকগুলো সংস্থা অনেকগুলো বিষয় জড়িত ছিল, সাংবাদিকেরাও তৎপর আছে, তো এই বিষয়গুলো প্রচার হওয়ার পরে আমাদের যে এই যে অপারেশনের পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু তারপরে আমাদের আরেকটা টিম যেটা নোয়াখালীতে অবস্থান করতেছিল, এই টিমটা যখন চারিদিকে ওই যে আপনার টিভির স্ক্রলে আসতেছিল যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, তখনই কিন্তু আমরা আসলে কুল না পেয়ে দ্রুত কিন্তু ওই যে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা আরেকটা অভিযান পরিচালনা করি। তো সেখানে আপনারা জানেন যে এই যে রাউজান বা ফটিকছড়ি ওই এলাকার যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দুজক দেখে ফেলছে। তো দুজক দেখে ফেলছে এই সন্ত্রাসী যারা আছে। আমার যে মেসেজটা যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসব। কোনো সন্ত্রাসী বা কোনো অপরাধী এই রাষ্ট্র বা সরকারের ক্ষমতার ঊর্ধ্বে না। তারা রাষ্ট্র বা সরকারের ক্ষমতার অবশ্যই একেবারে নিয়ন্ত্রণে। তো আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর যে সন্ত্রাসের ব্যাপারে যে জিরো টলারেন্স, ওইটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই এবং এইটা
যেই হোক এই সন্ত্রাসীরা, আমি জানি যে এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। এটা অনেকাংশেই আপনারা দেখেছেন যে এটা আমরা ভেঙে ফেলেছি, তবে এখনও পর্যন্ত তারা আছে। এটা পরবর্তীতে তাদের যারা আছে এখানে এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনও আছে, তাদের ব্যাপারে আমাদের একই নীতি এবং এটা কিন্তু এটা চলতে থাকবে এবং নিরলসভাবে আমরা এটা লেগে আছি এবং কাজ করে যাব। যে অস্ত্রগুলো দিচ্ছেন ভারী অস্ত্র চালায়, কিন্তু সবগুলো জঙ্গলরা। এই ব্যাপারে আপনাদের কথা শেষ হোক, তারপরে প্রশ্নটা করেন। কি পরিমাণ অস্ত্র তাদের হাতে আছে? আমি আমার কথার মধ্যে একটা কথা বলেছি, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কাজ যেভাবে গোপনীয়তার সাথে করা উচিত ছিল বা করার কথা ছিল, সেই কাজটা আমাদের এই বিভিন্ন কারণে, যেটা আমাদের হাতে অনেক সময় ছিল না, এটা দেখা গেল যে এটা চট্টগ্রাম থেকে যশোর পর্যন্ত চলে গেছে। তো এইটা ফাঁস হওয়ার কারণে বা এটা বেশি প্রচার হওয়ার কারণে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো, ওইটা আমাদের মতো করে যেটা আমাদের প্ল্যান অনুযায়ী করা, আমাদের পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীতে আমরা প্ল্যান অনুযায়ী কাজ করি, এটা হুটহাট করে কোনো কিছু হয় না। তো সেইটার কারণে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তারপরেও এই যে যারা আমাদের কাছে ধরা পড়েছে, তাদের তো অনেক নেটওয়ার্ক আছে, অনেক সহযোগী আছে। এখন যার কাছেই আমরা যাচ্ছি বা যেখানেই অভিযান দিয়েছি, সেখানে দেখা গেলো সে আগেই আসলে জেনে গেছে। এটা তো আসলে ওই যে একবার রাষ্ট্রীয়ভাবে জানা বলা যায়, যে প্রচার হয়েছে টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে, তো এটা জেনে যাওয়ার কারণে তার নিজস্ব দুই একটা যে বিষয় ছিল, ওই দুই একটা বিষয় যেখানে সে নিজে হয়তো রেখে এসেছিল, এখন এটা দেখা গেলো যে আরও 1 মাস আগে রেখে আসছে। তো এই বিষয়গুলো এগুলো হচ্ছে জং ধরে অনেক কিছু হয়, এটা স্বাভাবিক, এটা লোহার জিনিস। তো ওইভাবেই আমরা উদ্ধার করেছি। তাও তার এলাকা যেটা ফটিকছড়ি এলাকা, কাঞ্চননগর, এই কাঞ্চননগরে একটা গ্রামে একটা বাড়িতে সে রেখে দিয়েছিল, তো সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তো আমার মেসেজটা এটাই যে সন্ত্রাসী বা অপরাধী তার কোনো দল নাই, তার কোনো সমাজ নাই, তার কোনো অন্য কোনো পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী। তো তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা করণীয় আমরা তা করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ। নিয়ন্ত্রণে কি পরিমাণ অস্ত্র এবং তার বাহিনীর সদস্য সংখ্যা কত? কী পরিমাণ অস্ত্র এটা তো আসলে ওইভাবে আমরা হিসাব করবো, এটা তো ওই যে এগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে। আমরা তাকে ধরেছি, এখন রিমান্ডে বিজ্ঞ কোর্টে উপস্থাপন করব, কোর্ট থেকে রিমান্ডে দিয়ে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা আরও বিশদভাবে এটা আমরা জানতে পারবো বা আমরা অনুসন্ধান করব। সে বাংলাদেশে ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি, এগুলো আসলে মিসগাইড করার জন্য। কিন্তু সর্বশেষ যে সে যখন বেশি চাপে পড়ে যায়, আমরাও তো বিভিন্নভাবে অনেকদিন থেকে কাজ করছে, আর আমরা কাজ করলে ওরা তো আসলে কোনো না কোনোভাবে বুঝে যায়। তখন সে একটা পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা বিষয়, যিনি যার গাড়িতে করে ঢাকা থেকে যশোর যাচ্ছে, ওনাকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? তাকে তো ধরাই হয়েছে। আচ্ছা মাসুদ ভাই, একটা বলি, সেটা হচ্ছে গতকালকে ডিআইজি মহোদয় ওনার কার্যালয়ে ব্রিফিং করেছেন। আমরা মনে করেছিলাম আজকে আপনি নতুন কিছু বলবেন বা যদি কোনো চমক থাকায় আমাকে একটু বলেন যে এটা তো আটক করছে, আপনার স্বপ্ন পূরণ করতে মানে ভিন্ন কিছু বলেন। সে তো একটা রিমান্ডে আসবে, তাকে প্রাথমিক জিজ্ঞাসা করছে সে আপনাদের কী বলেছে, সে কতজন লোকের কাছ থেকে সে টাকা আদায় করেছে, আর যারা সব টাকা আদায় করে তাদের সাথে বিভিন্ন চিত্রনায়িকা মডেলদের সম্পর্ক থাকে, ওদের সম্পর্ক আছে কিনা, রাজনৈতিক জনগণ জড়িত আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা। আবার একটা অ্যাড করি, সেটা হচ্ছে আমরা 2024-এর আগে ফেব্রুয়ারি শুনি নাই, এগুলো সব 2024-এর পর, তাহলে সেগুলো এই আজকে লাস্ট 2 ইয়ার্স যে স্ট্রেক করছে, অবভিয়াসলি তার পিছনে একটা এটা থেকে না, প্রথমে বলে নেই যে গতকালকে
ডিএইচি স্যার নতুন আসছেন গতকালকে, তার যে ইয়েটা ছিল প্রেস ব্রিফিংটা স্যারের যেটা মত বিনিময় যেটা ছিল, এটা একেবারে নিয়মিত একটা স্যারের যে আসার পরে যে একটা এটা কাস্টমারই বলা যায়, যে ওইখানে কিন্তু অন্য কিছু এইটার ব্যাপারে কোনো প্রেস ব্রিফিং ছিল না বা কোনো কিছু ছিল না। আর এইখানে যেটা আমার ক্লিয়ার করার কথা ছিল যে আমরা কাকে ধরেছি, কাদের ধরেছি, এবং তার যে ইনিশিয়ালি আমরা যেটা যতটুকু পেয়েছি এবং কিভাবে কাজ করেছি এইটুকু বললাম। আমরা তাদেরকে নিয়ে আসা, এটা আমরা যেটুকু সময় পাওয়ার কথা ছিল সেই সময় কিন্তু আমরা পাই নাই। না পাওয়ার কারণে এটা হয়তো বা এইটা আমরা আরও 2-1 দিন পর আরও অভিযান করে আমরা 2-1 দিন পরে এই প্রেস ব্রিফিংটা করলে আরও ভালো হতো, কিন্তু সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। কী কারণে? এটা চারিদিকে এটা আসলে প্রচারটা বেশি হয়ে গেছে। তো এই জন্য আমাদের রিমান্ডে নিয়ে আসার পরে বিশদ